Dear friends, welcome to our channel. Let's make them easy. London 1802 by William Wordsworth. লন্ডন 1802 এই কবিতার নাম। কবিতা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। উক্ত কবিতাটি লেখা হয়েছে 1802 সালে এবং প্রকাশিত হয়েছে 1807 সালে। ক্যাটাগরির দিক থেকে এটি একটি পেত্রাকান সনেট, কেননা আমরা জানি যে সনেটের দুইটি পার্ট থাকে, অক্টেভ অ্যান্ড সেস্টেট। অক্টেভে 8 লাইন থাকে। স্লাইডে আমরা অক্টেভের 8 লাইনকেই দেখিয়েছি। আলোচ্য কবিতায় কবি ইংল্যান্ড বা লন্ডন শহরের যে বর্তমান করুণ অবস্থা, দুর্দশা, সেটাকে তুলে ধরেছেন এই কবিতার মাধ্যমে, এবং এই কবিতায় এই অবস্থা থেকে উত্তরণের জন্য উপায় খুঁজেছেন, যার প্রতীক হিসেবে তিনি কবি জন মিল্টনকে আহ্বান করেছেন। কেন জন মিল্টনকে আহ্বান করলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ? কেননা জন মিল্টনের মধ্যে কিছু পজিটিভ কোয়ালিটি ছিল যা কন্টেম্পোরারি পোয়েটদের মধ্যে ছিল না। তিনি একটু ব্যতিক্রম ছিলেন, এক্সেপশন ছিলেন। এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ব্যক্তিগত জীবনেও জন মিল্টনের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন, তাই তাকে আহ্বান করেছেন। কবিতায় আমরা লাইন বাই লাইন চলে যাচ্ছি। মিল্টন, এখানে এক্সক্লেমেশন চিহ্ন দেখা যাচ্ছে, অর্থাৎ কবি আবেগজড়িত কণ্ঠে মিল্টনকে আহ্বান করেছেন। মিল্টন, দ্য শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। এই সময় বেঁচে থাকা তোমার অনেক উচিত ছিল, এই সময় তোমার বেঁচে থাকা উচিত ছিল। দিস আওয়ার বলতে এখানে এই ঘন্টা না, এই সময়টাকে বোঝাচ্ছে। অর্থাৎ মিল্টনকে তিনি ডেকে বলছেন যে এই সময় তোমার বেঁচে থাকা উচিত ছিল। ইংল্যান্ড হ্যাথ নিড অব দি। ইংল্যান্ডের এখন তোমার অনেক প্রয়োজন। শি ইজ ফ্যান অফ স্ট্যাগনেন্ট ওয়াটার্স। স্ট্যাগনেন্ট অর্থ হচ্ছে স্থির পানি বা জল। শি ইজ ফ্যান, এই ফ্যান বলতে নর্দমার নোংরা জলকে বোঝানো হয়েছে। নর্দমার নোংরা জলের সঙ্গে তুলনা করা হয়েছে বর্তমান ইংল্যান্ডের বা লন্ডনের সেই অবস্থাকে। শি ইজ ফ্যান অফ স্ট্যাগনেন্ট ওয়াটার্স, সে নর্দমার নোংরা জলে পরিণত হয়েছে। অল্টার, সোর্ডস অ্যান্ড পেন। অল্টার এখানে বেদি না, প্রতীকী অর্থে অল্টার দ্বারা চার্চম্যানকে বোঝানো হয়েছে, অর্থাৎ পাদ্রী। তিনি বুঝাতে চেয়েছেন এই অল্টারটাও নষ্ট হয়ে গেছে, অর্থাৎ ধর্ম ধার্মিকতা এখানে নেই, ধর্ম এবং ধার্মিকতাও নষ্ট হয়ে গেছে। সোর্ড, সোর্ড এখানে তলোয়ার না, তিনি সোলজার বুঝিয়েছেন, অর্থাৎ সৈন্যদের মধ্যে যে বীরত্ব ছিল, যে স্পিরিট ছিল, সেটা এখন আর দেখা যায় না, এখন আর নেই, সেটা লুপ্ত হয়ে গেছে। অ্যান্ড পেন, পেন বলতে এখানে তিনি কলম না, লিটারেচারকে বুঝিয়েছেন। তিনি বুঝিয়েছেন বর্তমান সময়ের লিটারেচার নিরস হয়ে গেছে, এর মধ্যে কোনো রূপ, রস, সৌন্দর্য নেই, এটা মানুষ আর পড়ে না, এটা মানুষকে আকৃষ্ট করে না। সুতরাং এই পেন বা লিটারেচারটাও নষ্ট হয়ে গেছে। ফায়ারসাইড, দ্য হিরোইক ওয়েলথ অফ হল অ্যান্ড বাওয়ার। ফায়ারসাইড, এখানে শীতপ্রধান দেশগুলোতে রুমের মধ্যে একটা ফায়ারসাইড থাকে, যেখানে বাস্কিং করা হয় বা আগুন পোহানো হয় শীতের মধ্যে। এই ফায়ারসাইডে বসে যে আরাম করা হতো, একটা কমফর্টেবল প্লেস এটা। এখানকার এই কমফর্টেবল প্লেসটায় কমফোর্ট আর নেই, এখানে আর আরাম পাওয়া যায় না, এখানে বসে মানুষকে গ্রাস করেছে। দ্য হিরোইক ওয়েলথ অফ হল অ্যান্ড বাওয়ার, অর্থাৎ বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্যে যে মাধ্যমে যে সম্পদগুলো অর্জন করা হয়েছিল, বীরত্বপূর্ণ সংগ্রামের মাধ্যমে যে সম্পদগুলো অর্জন করা হয়েছিল, সেগুলার আবাস বা সেই কক্ষগুলো, সেই রুমগুলো নষ্ট হয়ে গেছে, সেই হল রুমগুলো নষ্ট হয়ে গেছে। হল অ্যান্ড বাওয়ার, আবাস বা কক্ষ, এরকম বীরত্বপূর্ণ ঐতিহাসিক সম্পদগুলো নষ্ট হয়ে গেছে। হ্যাভ ফরফিটেড দেয়ার অ্যানসেন্ট ইংলিশ ডোয়ার। এই ডোয়ার বলতে এখানে যৌতুক না, জাস্ট প্রকৃতি প্রদত্ত সম্পদকে বোঝানো হচ্ছে, ন্যাচারাল ওয়েলথ, যেগুলো প্রকৃতির সম্পদ। হ্যাভ ফরফিটেড, এগুলো জব্দ হয়ে গেছে, এগুলো ন্যায় হয়ে গেছে। অর্থাৎ ইংরেজদের প্রাচীন যে প্রকৃতি প্রদত্ত সম্পদ ছিল, এগুলো নষ্ট হয়ে গেছে, লুপ্ত হয়ে গেছে, জব্দ হয়ে গেছে। অফ ইনওয়ার্ড হ্যাপিনেস, ভিতরের সুখটা বা মনের সুখগুলো নষ্ট হয়ে গেছে, বিনষ্ট হয়ে গেছে। উই আর সেলফিশ ম্যান, আমরা স্বার্থপর মানুষ। ও রেইজ আস আপ, টার্ন টু আস এগেন, বলছে ও রেইজ আস আপ, আমাদের আবার জাগিয়ে তোলো,
আমাদের জাগিয়ে তোলো। রিটার্ন টু আস এগেইন, আমাদের আগের জায়গাতে নিয়ে চলো, রিটার্ন করে নিয়ে চলো। অর্থাৎ ইংল্যান্ডের এক সময় যে খ্যাতি ছিল, যশ ছিল, এখন আর নেই। কবি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ মিল্টনকে এইভাবে বলেছেন, আমাদের সেই সময়ে ফিরিয়ে নিয়ে যাও, আবার সেই সময় নিয়ে যাও, রাইজ করো, আমাদেরকে জাগিয়ে তোলো। অ্যান্ড গিভ আস ম্যানার্স, ভার্চু, ফ্রিডম, পাওয়ার। গিভ আস, দাও আমাদের, ম্যানার, ভদ্রতা বা আচরণ দাও, ভালো আচরণ দাও, ভার্চু, গুণ শিক্ষা দাও, আমাদেরকে সদ্গুণ দাও, ফ্রিডম, স্বাধীনতা দাও, অ্যান্ড পাওয়ার, এবং শক্তি দাও। তিনি মিল্টনকে বলছেন আমাদের আচরণ শিখাও, সদ্গুণ দাও, স্বাধীনতা দাও, ক্ষমতা দাও। দ্য সোল ওয়াজ লাইক এ স্টার অ্যান্ড ডুয়েল্ট অ্যাপার্ট, বলছে তোমার আত্মা একটা তারকার মতো ছিল। দ্য সোল ওয়াজ লাইক এ স্টার, তোমার আত্মাটা একটা তারকার মতো ছিল। তারকারা যেমন কি করতো, আলোকিত করত, তেমনি একজন আলোকিত মানুষ জন মিল্টন, সে তার সময়টাকে আলোকিত করেছিল। অ্যান্ড ডুয়েল অ্যাপার্ট, এবং দূরে থাকতো। কোথা থেকে দূরে থাকতো? এই মন্দ কাজগুলো থেকে সে দূরে থাকতো। দাও হ্যাডেস্ট এ ভয়েস হুজ সাউন্ড ওয়াজ লাইক দ্য সি, এবং তোমার একটা কণ্ঠস্বর ছিল যেটা সাগরের মতোই, সাগরের শব্দর মতোই। কবি বোঝাতে চেয়েছেন সাগরের যেমন একটা গর্জন রয়েছে, তেমনি জন মিল্টনেরও একটা ভয়েস ছিল, তেমন একটা গর্জন ছিল। পিওর অ্যাজ দ্য নেকেড হ্যাভেন্স, ম্যাজেস্টিক, ফ্রি। পিওর অ্যাজ দ্য নেকেড হ্যাভেন, এই নেকেড হ্যাভেন মানে খোলা আকাশ বোঝাচ্ছে। খোলা আকাশের মতোই পবিত্র ছিল, ম্যাজেস্টিক, উদার ছিল, ফ্রি ছিল, মুক্ত ছিল। অর্থাৎ তোমার আত্মাটা খোলা আকাশের মতোই মুক্ত, উদার এবং পবিত্র ছিল। সো ডিডেস্ট দাও ট্রাভেল অন লাইফস কমন ওয়ে, সুতরাং তুমি একটা স্বাভাবিক জীবনযাপন করতে, কমন ওয়েতে তুমি লাইফ লিড করতে, একটা সিম্পলিসিটি ছিল তোমার জীবনযাপনের মধ্যে, তুমি সরল জীবনযাপন করতে, মিল্টনকে বোঝানো হয়েছে। ইন চেয়ারফুল গডলিনেস অ্যান্ড ইয়েট দাই হার্ট, বলছে চেয়ারফুল গডলিনেস, প্রফুল্ল একটা ধার্মিকতা ছিল, অ্যান্ড ইয়েট দাই হার্ট, তোমার হৃদয়ের মধ্যে, তোমার হৃদয়ে একটা প্রফুল্ল ধার্মিকতা ছিল। দ্য লোয়েস্ট ডিউটিস অন হারসেলফ ডিডলে, এলে মানে বর্তানো, ডিডলে, তোমার উপরে যে দায়িত্বগুলো আরোপিত ছিল, সেই দায়িত্বগুলো একেবারে যে বড় ছিল এমনটি না। লোয়েস্ট ডিউটিস অর্থাৎ তোমার কাছে যে ছোট ছোট বা নগণ্য কাজগুলো তোমাকে দেয়া হয়েছিল বা আরোপিত করা হয়েছিল, সেই কাজগুলো তুমি হৃদয় দিয়ে, মন দিয়ে, প্রফুল্ল গডলিনেসের মাধ্যমে বা ধার্মিকতার মাধ্যমে সেগুলো তুমি করতে। সংক্ষিপ্ত কথা, ছোট বড় কাজের মধ্যে কোনো ব্যবধান ছিল না, ছোট কাজগুলো তিনি বা তুমি খুব যত্ন সহকারে করতে, যা তোমার উপর দেয়া হয়েছিল। থ্যাঙ্কস ফর ওয়াচিং।